ট্রাস্ট মি, এই শর্মার চেয়েও তোর ঠোঁট আরো বেশি ফ্লেভারফুল। রুমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, লজ্জা লাগে না আপনার? না, লাগে না। তুই পাশে থাকলে লজ্জায় উড়ে যায়। আচ্ছা, ওই হিমেলের সাথে আমার বিয়েটা যদি সেদিন হয়েই যেত, আপনি কি করতেন? এত সহজ? তুই কবুল বলার আগে এই বান্দা হাজির হয়ে যেত। যদি না হতেন? তুই খা তো। বাসর ফাঁসর শেষ করে নিষেধ হয়ে গেছে। তুই আসলে ফাউল ফাউল কথা বলতে আমি আউল ফাউল কথা বলি? বলিস, খুব বেশি বলিস। রুমুর রেগে গেল। অর্ধ খাওয়া শর্মাটা রেখেই উঠে গেল সে। উজ্জ্বল মেয়েটাকে থামাতে বলে, বউ, রাগ করো না। আসো আসো, আর কি খাবে? আমি কিন্তু 4 প্লেট ফুচকা, একটা বার্গার খাবো। এসব না খেয়ে আমাকে খেলেও তো পারো। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরেছে উজ্জ্বল। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এবার অন্তত বউকে নিয়ে নিজ নিদে ফেরা যাক। উঠোনে বাইকের শব্দে ছুটে এলেন নার্গিস। ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক সুরে বলেন, তুই যে আসবি বললি না তো? আমি কোন কাজ বলে করেছি? উর্মি কেমন আছে? তাকে নিয়ে এলেও তো পারতি। আসতে বলেছি, আসেনি। উজ্জ্বল ঘরে প্রবেশ করলো। নিজের কক্ষে ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরে ভাবনার সাগরে ডুবে গেল। ইস, বউটা কবে যে আসবে, পাশে শুয়ে খোশ গল্পে মেতে থাকবে। নার্গিস ফিরলেন লেবুর শরবত নিয়ে। যত্ন নিয়ে টেবিলে গ্লাসটা রেখে বলেন, কি খাবি? আম্মা, ভাত দাও। আমি বাড়ছি, তুই আয়। নার্গিস দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন চিন্তিত কণ্ঠে বলেন, রুমু কেমন আছে? আমি কি জানি? তুই না বললি সে যেখানে আছে নিরাপদে আছে? হুম, তাহলে? বাদ দাও। রাশিদা ঝামেলা করেছে? সে তো প্রতিদিন করে ওর বাড়ির উঠোন থেকে আমাদের গালাগালি করে। কতদিন এসব সহ্য করা যায় বলতো? যতদিন না ওর মুখটা সেলে করতে পারছি। তো চাচির আশকারা পেয়ে ছেলেটা বকে গেছে। বাদ দাও, এরা জাহান নামে যাক। খেতে পেয়েছে, খেতে দাও। উজ্জ্বল উঠে গিয়ে খেতে বসে। খাবার শেষ করে সোফায় বসে টিভি অন করে। নার্গিস হাতের কাজ শেষ করে পুনরায় উজ্জ্বলকে বলে, এলাকার সবাই গুজব ছড়িয়েছে রুমি নাকি তোর সাথে পালিয়েছে। হুম হুম মানে? মানে উজ্জ্বল, তোর মতিগতি আমার ভালো ঠেকছে না। এসব কি সত্যি বাপ? উজ্জ্বল নড়ে চড়ে বসে, গলা ঝেড়ে কেশে বলে, 10 দিন আগে বিয়ে করেছি আম্মা। মজা করছিস? একদম না, তোর মুরগির বাচ্চাগুলোর কসম। নার্গিস বেশ অবাক হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। এসব কি বলছিস? সত্যি বিয়ে করেছিস? একদম সত্যি, পিওর সত্যি আম্মা। কাবিন 40 লক্ষ। জিন্দেগিতে এই টাকা সহজে পরিশোধ করতে পারবো না, রোমাকে ছাড়বো না। ডিসিশন ফাইনাল। নার্গিসের কণ্ঠ রোধ হয়েছে। তিনি ভূত দেখার ন্যায় তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। আম্মা, টাসকে খাইও না। রসের ঝামেলা পাকালে ঝুমুরে ছাড়বো না। কাবিন স্বেচ্ছে বেছে নিছে। ওই মেয়ে যদি তোরে ছাড়ে? ছাড়বে না, মগজ ধুলে করছে। নার্গিস কিছুই বললেন না। তিনি কিয়ৎক্ষণ উজ্জ্বলের পানে তাকিয়ে আচমকা চেতনা হারালেন। উজ্জ্বল তার মাকে ধরার আগেই তিনি মেঝেতে পড়ে মাথায় আঘাত পান। উজ্জ্বল কিংকর্তব্য বিমূঢ়। এটা কি হলো? তখনই ঘরে প্রবেশ করেন সৈয়দ শামসুল। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে তিনি নিজেও হতভম্ব। বিছানায় গড়াগড়ি করে কাঁদছেন নার্গিস। ছেলের লুকিয়ে বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। সবচেয়ে বড় ভয় জমেছে রাশেদের কর্মকাণ্ড। দিনের উপরে এই ছেলে খুনাখুনি করতে দ্বিধা করবে না। তার একটা মাত্র ছেলে, ছেলেটার মাথার উপর অসীম বিপদ ঘুরপাক খাচ্ছে। কোনো মা নিশ্চয় এই অবস্থা মেনে নেবে না। সৈয়দ শামসুল গম্ভীর কণ্ঠে শুধায়, তুই যে বিয়েটা করবি আমাদের সাথে একটু আলাপ পরামর্শ করলেও পারতি। পরিস্থিতি এমন ছিল যে তুই আমাকে পরিস্থিতি শেখাচ্ছিস। ইচ্ছে করছে গায়ের সব শক্তি দিয়ে মারতে। আব্বা, আপনার ছেলে বড় হয়েছে, ভুলে গেছেন? আমার ছেলে বড় হয়ে বুকের মতো কাজ করেছে। তোমরা তো জানোই রুমুকে বিয়ে করবো। কি জানতে না? তাই বলে এভাবে? সৈয়দ শামসুল উঠে দাঁড়ালেন। পায়চারি করে পুনরায় উজ্জ্বলের সম্মুখে বসলেন। এরপর যা যা হবে সব কিছু তুই সামলাবি। আমি এসবের কিছু জানি না। ঠিক আছে, বিয়ে করেছি আমি। বউটা আমার, ঝামেলাটা আমার। বউ? বড় বড় কথা ফুটেছে মুখে। বউ পালার সাধ্য তোর আছে? ইতর কোথাকার। উজ্জ্বলের মেজাজ বিগড়ে গেল।
ডানে বামে না তাকিয়ে সোজা বাইরে গিয়ে বাইক স্টার্ট করলো। এখানে আর থাকা যাবে না, এক মুহূর্তও না। বারান্দার গাছগুলো পরিষ্কার করে রুমু কক্ষে ফিরতে দেখতে পেল উজ্জ্বলকে। ছেলেটা শটান হয়ে শুয়ে আছে, মাথার উপর ঘুরছে ফুল স্পিডে ফ্যান। রুমু হাঁটু ভেঙে বসলো বিছানায়। উজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে বলে, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে উজ্জ্বল। গরমে সব ভুলে গেছি রে, শুধু মনে আছে লাউ আর কদু, তুমি আমার বধূ। রুমু খিলখিলিয়ে হেসে উঠল। আমার কাছে বিয়ের কথা বলেছে রুমু। বাড়ি গিয়েছিলেন? হুম, চাচি আম্মা কি বললো? মাথায় ঘুরে পড়ে গেছে। কি? জি। আর চাচা যান কি বললো? এই বিয়ের সম্পর্কে তিনি কিছু জানেন না, সব দায় আমার। আপনার সাথে রাগারাগি করেছে? খুব বেশি না, অল্প। না জানে বিয়ে করেছে তো, হঠাৎ জানায় কষ্ট পেয়েছে। ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল চোখ বন্ধ করলো। ভেতর থেকে তাকে হতাশায় ঘিরে ধরেছে, যদিও এমন একটা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সে। উজ্জ্বল হঠাৎ অনুভব করলো তার গালে পানির ফোঁটা পড়ছে। তড়িৎ গতিতে চোখ তুলে দেখতে পায় রুমু কাঁদছে। এই তুই কাঁদছিস কেন? আমার কারণেই এমনটা হয়েছে। আমি আমি গলা ধরে এলো তার, ভিতর থেকে অপরাধ বোধ নিংড়ে ফেলেছে তাকে। আমি কেন আপনাকে এমন প্রস্তাব দিলাম উজ্জ্বল ভাই? একটা চড় মারবো। কে ভাই? সরি, আবেগে বলে ফেলেছি। এই আবেগ দেখে একটু ভালোবাসার কথা বলতে তো পারিস। রুমুর কান্না বেড়ে যায়। উজ্জ্বল মেয়েটাকে শান্ত করতে নানান কথাই ভুলিয়ে রাখার চেষ্টা চালায়। রুমু কি খাবে? রুমু একটা চুমু খাবে। দিবে চুমু? বাজে কথা বন্ধ করুন। এটা বাজে কথা? ভালো লাগছে না আমার। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, আলতোভাবে জড়িয়ে ধরে মেয়েটাকে। রুমু উজ্জ্বলকে আঁকড়ে ধরে। দুই পরিবার যদি না মানে আমরা কোথায় যাব উজ্জ্বল? এই জন্য তো বলি, দুঃখ আসার আগে সুখটা ভোগ করতে দে। সময় অপচয় করা যাবে না। চল ঘুরে আসি, রেডি হ। রুমু চোখ মুছে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা বের করে দ্রুত ওয়াশরুমে যায়। উজ্জ্বল উঠে বসতে দেখতে পেল রুমুর ফোনটা বিছানায় পড়ে আছে। সাইলেন্ট মুডে থাকায় কেউ যে ফোন করেছে আওয়াজ নেই। ভাই লেখা নাম্বারটা থেকে একের পর এক ফোন এসেই যাচ্ছে। উজ্জ্বলের বুঝতে বাকি নেই এটা রাশেদের নাম্বার। রুমুকে বারবার বারণ করা হয়েছিল এই সিমটা যাতে না লাগায়, তাহলে রুমু কেন এই সিমটা লাগালো? মনের সন্দেহের দরুনে ফোনটা ধরলো উজ্জ্বল। অপর পাশ থেকে শোনা গেল রাশেদের তিরিক্ষি ধ্বনি। হারাম দাদি, ফোন কেন ধরস না? তুই কি বলেছি আর তুই কি করেছিস? আমার কথা মতো কাজ না করলে আমি যে কি করব তুই ভালো করেই জানিস। সময় মতো ফোন দিচ্ছিস না কেন? উজ্জ্বল অবাক হলো, দ্রুত ফোন কেটে কল লিস্টে ডিলিট করে ফোন ছুড়লো বিছানায়। সে ভেবেছিল রাশেদ ফোন করে নিশ্চয়ই বলবে কোথায় আছে ঠিকানা দিতে, বা অনন্যা। অথচ রাশেদের কথার ভাঁজে বোঝাই যাচ্ছে রুমুর সাথে তার যোগাযোগ চলমান। অজানা আতঙ্কে থমকে গেল উজ্জ্বল। রুমু ওয়াশরুম থেকে বের হয়ে আয়নায় দাঁড়ালো। তার গলায় ঝুলে থাকা ওড়নাটা পিছন থেকে টেনে ধরলো উজ্জ্বল, যার দরুনে গলায় ফাঁস পড়লো রুমুর। শ্বাস আটকে আসায় মেয়েটা ছটফট করে উঠে নিজেকে বাঁচাতে গলা দিয়ে দেদারসে গোঙানির শব্দ বের হয়। উজ্জ্বল ওড়না ছেড়ে রুমুকে টেনে কাছে আনে। খুব কষ্ট হচ্ছে? একটু বুঝলাম, ভালোবাসা মানুষের কাছ থেকে পাওয়া আঘাতগুলো কেমন যন্ত্রণা দেয়। রুমু কাশতে কাশতে বিছানায় বসে উজ্জ্বল পানি নিয়ে তার হাতে দেয়। সরি ডার্লিং, পানি শেষ করো। একটুর জন্য। একটুর জন্য কি? আমার গলা। রুমু গলায় হাত রাখে। উজ্জ্বল পলক করে বুঝতে পারে চামড়া লাল হয়ে গেছে। গলাটাই যদি না থাকে? উজ্জ্বলের প্রশ্নে রুমু অবাক হয়ে বলে, উজ্জ্বল এসব কি বলছেন? মাথা ঠিক আছে? না, ঠিক নেই। উর্মির উপর দিয়ে কি যে একটা ঝড় যাচ্ছে এই কথা কাউকে বোঝানো সম্ভব নয়। বাড়ি থেকে বাবা মা ফোন করে বারবার ধমকি ধামকি করছে। এদিকে রুমু পা কেটে বসে আছে। এই বিয়ে নিয়ে বাবা মা কেউ সন্তুষ্ট নয়। একমাত্র ছেলের এমন বিয়ে, তাও কিনা শত্রুপক্ষের সাথে। এই ব্যাপারটা কে মেনে নিতে পারবে? উজ্জ্বল রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছে। তামিম অফিস থেকে বাসায় ফিরে যখন জানলো এই সাংঘাতিক কাণ্ডের কথা, তখন আর ধৈর্য কুলায়নি। মুখে যা এসেছে তাই বলে বকাবকি করেছে উজ্জ্বলকে। উজ্জ্বল প্রথম পর্যায়ে সব হজম করলেও পরবর্তীতে আর হজম করার ধৈর্য রইল না। নিজ কক্ষে ফিরে সশব্দে দরজা বন্ধ করে রুমুকে বলে, তোর ভাইয়ের সাথে কি চলা পরামর্শ চলছে? আমাকে মারবি নাকি আমার পরিবারকে মারবি? তার মানে ভাই বোন মিলে এসব নাটক করলে? এই যে পালিয়ে এসে বিয়ের কথা তোলা, হঠাৎ করে আমার সাথে ভালোবাসাবাসি খেলা, এসব তো নাটক ছিল।
রুমু চমকে গিয়ে ঢোকিল। তার মানে উজ্জ্বল কিছু আঁচ করেছে? উজ্জ্বল কি কিছু জেনে ফেললো? কি হলো, মুখে কোনো কথা নেই? এই কয়েকদিনে আপনার কি মনে হয়েছে আমি নাটক করেছি? করতে তো পারিস। এই চিনলেন আমাকে? তুই রাশেদের বোন। সবচেয়ে বড় কথা, কার পেটে আমি জানি তো। তোর মাস্টার জলসা, তোর মা স্টার জলসা, যে বাংলা সিরিয়ালের কুটনি মহিলাগুলোর থেকেও বেশি ভয়াবহ। এই মহিলার মেয়ে হয়ে ঝামেলা যে পাকাবি না, তার গ্যারান্টি তো আমি পাচ্ছি না। তোর ভাইয়ের সাথে যে তোর ফোনে কথা হয়, কি ভাবলি আমি কোনোদিন যাবো না? রুমু রেগে গেল, পাল্টা ধমকে উজ্জ্বলকে বলে, আপনি তো সব জানেন। আমার মা খারাপ, কুটনি, আমার ভাই শয়তান। তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? এই, আমাকে ধমক দিবি না। 100 বার দিব। সত্য মিথ্যা আপনাকে এখন আর বলে লাভ নেই। আপনার তেরা মাথায় যেটা ঢুকেছে সেটাই আপনার কাছে সত্যি মনে হবে। তাই আমি আর কোনো মতামত দিতে পারবো না, দিতে বাধ্য নই। তুই বারবারই করছিস রুমু। আমার মাথায় হাই ভোল্টেজ গরম আছে, লোড নিতে পারছি না। তোকে সাবধান করলাম, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। কি ঘটবে বউ হিসেবে অস্বীকার করবেন? তুই বেশি বলছিস রুমু। আপনি কম করেছেন, বিয়ের স্বাদ মিটে গেছে। এখন কি আবার ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? ডিভোর্স শব্দটা উজ্জ্বলের রাগ আরো বাড়িয়ে দেয়। ছেলেটার রাগের দারুণে রুমুর গলা চেপে ধরে উজ্জ্বল। রুমুও কম যায় না, পাল্টা উজ্জ্বলের গলা চেপে ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আগুন হলে অন্যজন হতে হয় পানি, অথচ রুমু উজ্জ্বল কেউ পানি নয়, দুজনেই দাও দাও করে জ্বলতে থাকা আগুন। উজ্জ্বল রুমুর গলা ছেড়ে দিতে রুমু উজ্জ্বলের গলা ছেড়ে দেয়। ঝামেলা বোধহয় এখানে শেষ হলেও পারত, কিন্তু তা বুঝি হওয়ার নয়। রুমু গলা ছাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলের খোলা শার্ট সরিয়ে বুকের মধ্যে কামড় বসায়। এক কামড়ে সারা শরীর ব্যথায় টনটন করে বিবশ হয়ে যায়। রুমু এতটাই জোরে কামড় দিল, একদলা মাংস অল্পের জন্য মেয়েটার মুখে চলে আসেনি। উজ্জ্বল রুমুকে ধাক্কা দিয়ে সরিয়ে বুক চেপে ধরে। এহেন কাণ্ডে ছেলেটার রাগ জেদ কোথায় যেন উড়ে গিয়ে তার অবাকের পাল্লা ভারী হয়। মনে প্রশ্ন আসে, রুমু তো আস্ত একটা জল্লাদ মহিলা। উজ্জ্বল এক মুহূর্ত দাঁড়ায় না, দাঁতের তলায় দাঁত পিষিয়ে বুকে হাত চেপে বেরিয়ে যায় রুম থেকে। রুমু তখন ক্ষুধার্ত হায়নার ন্যায় ফুসফাস করছিল। আপনাকে কে কামড়ালো? এতটা ভয়াবহ কামড়? এই আপনি কোনো ভয়ঙ্কর সাইকো কিলারের হাতে পড়েননি তো? বেশি কথা না বলে তাড়াতাড়ি হাতের কাজ ছাড়ুন। ইস, অল্পর জন্য মাংসটা উঠে আসেনি, পুরো দাঁতটা দেবে গেছে। কতখানি রক্ত গেল। রাক্ষসের পাল্লায় পড়েন নাকি? কটমট দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে সরে গেল উজ্জ্বল। একটা মহিলা নার্সের সামনে খালি গায়ে বসে থাকতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। তার মাঝে রুমুকে নিয়ে যাচ্ছে তাই কথা বলে যাচ্ছে। এসব আর সহ্য হচ্ছে না তার। উজ্জ্বল এমার্জেন্সিতে থাকা একজন ডিউটি ডাক্তারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, আপনার নার্সকে বলুন থামতে। ক্ষতের স্থানটা আপনার ব্যান্ডেজ করার কথা ছিল, আর আপনি ফোনে প্রেমলাপ করছেন। নেব না হসপিটালে চিকিৎসা, তবে আমি এমনি এমনিতে যাব না, অভিযোগ জানিয়ে যাব। উজ্জ্বল যেতে নিলে ডিউটি ডাক্তার দ্রুত তাকে ডেকে ওঠে। আরে যাবেন না, আমার কাজ শেষ, আপনি বসুন। উজ্জ্বল বসলো। বুকের ব্যথায় তার শ্বাস আটকে আসছে। দু চোখ প্রতিবার ঝাপসা হচ্ছে। কান্না লুকানোর এমন বাহানা এর আগে করা হয়নি তার, তাই তো এবেলায় ভীষণ অপটু। নার্স এবং ডাক্তার উভয় বুঝতে পারলো উজ্জ্বল কাঁদতে চাইছে। তারা একে অপরকে ইশারা করে চুপ রইল। হসপিটালের কাজ শেষ করে উজ্জ্বল নিজের জন্য শার্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রক্তাক্ত শার্ট নিয়ে বাসায় ফিরলে 101টা প্রশ্নের জবাবদিহি করতে হবে। রুমুকেও অপমানিত হতে হবে, এসব ভেবে নতুন শার্ট গায়ে জড়ালো ছেলেটা। স্পিডে বাইক চালাতে চালাতে অনেকক্ষণ কাঁদলো সে। কেন কাঁদলো নিজেও জানে না। মনের ভিতরে রাগ জমেছে, অনেক প্রশ্ন খেলা করছে। এভাবে রেগে যাওয়া ঠিক হয়নি, তাকে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হতো। অথচ সে বেফাস্ট রাগ দেখিয়ে জলঘোলা করলো। কথায় কথায় রুমুকে আঘাত করাও কি ঠিক ছিল? এমন কন্ট্রোললেস হলে ভবিষ্যৎ অন্ধকার। তবে উজ্জ্বল রুমুর এমন রণচন্দ্রী রূপ আশা করেনি। রুমু যে এতটা রাগী জেদি সে আগে ভাবেনি। রাগ থাকবে স্বাভাবিক, তাই বলে এতটা? কই, এই মেয়েটাকে বাইরে থেকে তো এমন বোঝা যায় না। উজ্জ্বল রাত 11টায় বাড়ি ফিরল। তামিম দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে চলে গেল নিজের কক্ষে। উর্মি রুমুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে আছে। এই পর্যায়ে উর্মির প্রতি পাল্টা জেদ জন্মালো তার। নিশ্চয়ই ইচ্ছে করে এমন করেছে, উজ্জ্বল যেন রুমে আসতে না পারে।
উজ্জ্বল গটগটিয়ে অন্য রুমে চলে গেল। তামিম পর্দার আড়ালে সবটা দেখলো। চুপচাপ উর্মির কাছে গিয়ে ডেকে আনলো তাকে। যা হয়েছে হয়েছে, এখন তাদের স্বামী স্ত্রীর মাঝে না ঢোকাই ভালো। উর্মি ভেবেছিল উজ্জ্বলকে আজকে আর রুমোর সাথে থাকতে দিবে না, এটাই উজ্জ্বলের শাস্তি। কিন্তু তামিমের আদেশে সে আর নিজের পরিকল্পনা সফল করতে পারল না। রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ পেতে উজ্জ্বল বুঝতে পারে উর্মি নিশ্চয়ই উঠে গেছে। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতে দরজা বন্ধ করে নিশ্চিত হলো রুমো ঘুমিয়ে আছে। রুমোর পাশে চুপটি করে শুয়ে পড়ল সে। রাত বাড়লো, অনেকটা সময় পেরিয়ে গেল। রুমু চোখ খুলে পাশে তাকাতে উজ্জ্বলকে দেখতে পেয়ে ঢোক গেল। তখনকার কামড়ের কথা মনে পড়তে অনুশোচনায় ভরে গেল মন। উজ্জ্বলের বুক থেকে ধীরে ধীরে জামাটা সরাতে বড় ব্যান্ডেজ দেখে আঁতকে উঠে সে। বন্ধ চোখের পাতা ফটাফট খুলে ফেললো উজ্জ্বল। হঠাৎ দুজনের চোখাচোখি হতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রুমু। কুত্তি বউ। উজ্জ্বলের ধমকে কেঁপে উঠল রুমু। দ্রুত পায়ে বিছানা থেকে নামতে গিয়ে পায়ের তালু যখন মেঝেতে লাগে, ব্যথায় পা টনটন করতে ছিটকে পড়ে সে। উজ্জ্বল উঠে এসে দ্রুত রুমুকে কোলে নিয়ে বিছানায় বসায়। কোথায় যাবে? জাহান্নামে। যে নারী স্বামীকে কামড়াকামড়ি করে সে নারী এমনিতে জাহান্নামেই যাবে। ও আচ্ছা, যে স্বামী রোম্যান্সের নামে কামড়াকামড়ি করে সে বুঝি খুব সোয়াব কামিয়ে ফেলবে? ওটা কামড়াকামড়ি না, লাভ বাইট, মূর্খ। রুমু প্রত্যুত্তর করে না, শটান হয়ে শুয়ে পড়ে বিছানায়। উজ্জ্বল নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা। আগ বাড়িয়ে কেউ কারোর সাথে কথা বলে না। এভাবে কেটে যায় আরো 2 দিন 2 রাত। উজ্জ্বল আর রুমুর মাঝে বেড়েছে দূরত্ব। উজ্জ্বল আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও রুমু বলেনি। তীব্র জেদটাকে আঁকড়ে ধরে নীরবতাকে আপন করেছে। শুনশান নীরবতা। আরেকটি রাত এসেছে, যে রাতে উজ্জ্বল এবং রুমু দুজনে দুকোনায়। হঠাৎ উজ্জ্বলের ফ্যাচ ফ্যাচ নাকের শব্দে রুমু উঠে বসে এবং মাথা তুলে তাকাতে দেখতে পায় উজ্জ্বল কাঁদছে। উজ্জ্বলের মতো শক্তপোক্ত দেমাকি ছেলে কাঁদছে, ব্যাপারটা যেন বেশ আশ্চর্যের বিষয়। উজ্জ্বল, আপনি কাঁদছেন? কই? রুমু হাত বাড়িয়ে উজ্জ্বলের গাল ছুঁয়ে দেয়। ভেজা গাল দেখে সহজে বুঝতে পারে উজ্জ্বল কাঁদছে। এ কি, আপনি কাঁদছেন অথচ বলছেন কাঁদছেন না? কি হয়েছে দেখি? রুমু উজ্জ্বলকে টেনে ঘোরায়। উজ্জ্বল জেদ দেখিয়ে বালিশে মুখ ঢেকে শুয়ে পড়ে। রুমুও কম যায় না, বালিশ টেনে সরিয়ে ফেলে উজ্জ্বল। কান্না আটকাতে না পেরে রুমুর কোলে মাথা রাখে। তারপর শুরু হয় তার কান্নার জোয়ার। যতটা সময় যায় উজ্জ্বলের কান্না ততই বাড়ে। বাচ্চাদের মতো হেঁচকে দিতে দিতে নাকের পানি চোখের পানি এক হয়ে যায়। আপনি কাঁদছেন কেন? জানি না, মানে কি? এই কান্না থামান। থামাতে পারছি না, আমি কান্না থামাতে পারছি না রে বউ। আর জোরে কাটলে শান্তি লাগতো। আরে কি হয়েছে? এই শুনেন, এভাবে কাঁদে না, আপনি বড় হয়েছেন। কান্না কন্ট্রোল আসছে না, আমি সব গুলিয়ে ফেলছি। উজ্জ্বল এভাবেই কাঁদতে থাকে অনেকক্ষণ। রুমু বুঝিয়েও উজ্জ্বলকে শান্ত করতে পারল না। কালক্রমে রুমু বুঝতে পারলো উজ্জ্বলের কোন দিক দিয়েই কন্ট্রোল নেই, না রাগে জেদে রোমান্সে, না হাসিতে, না কান্নায়। রাত শেষ হওয়ার পথে উজ্জ্বলেরও কান্না থেমে এলো। ছেলেটা বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বসলো বিছানায়। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি সে এড়িয়ে বলে, তোর চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রিস্ক নেব না। তুই কত কখন যেন চুমু খাওয়ার রুছিল, আমার ঠোঁট কামড়ে পালিয়ে যাস। অবশ্য তোকে এসব কামড়ে ট্রেনিং আমিই দিয়েছিলাম, এখন তো সাইড এফেক্ট ভোগ করছে। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে গানের সুর তুলল রুমু। আকাশটা ঝকঝক করছে, সাদা নীল মিশে একই একাকার সৌন্দর্য। উজ্জ্বল ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে রুমুর পানে। মেয়েটা স্বেচ্ছায় উজ্জ্বলের সামনে নিজেকে উন্মুক্ত করছে। সদ্য ফোটা গোলাপের ন্যায় স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে তাকে। উজ্জ্বল রুমুর পানে তাকিয়ে বালিশ আঁকড়ে বসে আছে। বালিশের কোনা কামড়ে কিছুটা আমতা আমতা করে বলে। রুমু চুপচাপ রইল। উজ্জ্বলকে ইদানিং কম পাত্তা দিচ্ছে মেয়েটা। উজ্জ্বলের কথা শুনতেই রুমুর মাথা গরম হয়ে গেল। মেয়েটা দাঁত কিরিমিরিয়ে বলে, এই চুমু বউ। কে যেন বলেছিল কুত্তি বউ? ভুল কিছু বলেছিলাম? একদমই না। তাহলে এই বউ, তোকে একটা ছুঁয়ে একটুখানি আদর করবো। এক কামড়ে এত ভদ্র হয়ে গেলেন, অনুমতিও নিচ্ছেন। এখন যদি অনুমতি না দিই তাহলে কি গত রাতের মতো কান্না করবেন? খবরদার, আমার কান্না নিয়ে মজা নেবে না। তুই জানিস না আমি আবেগ অনুভূতি কন্ট্রোল করতে পারি না। তবে আমার মাথায় একটা প্রশ্ন এখন করছে, তুই কি সত্যি রাশেদের কথা আমার সাথে এসব করছিস? আবার সন্দেহ? উজ্জ্বল আবার সন্দেহ করছেন? রাশেদের কথা আমি স্পষ্ট বুঝেছি,
তোদের মধ্যে কোনো সাংঘাতিক পরিকল্পনা চলছে। সাবধান করছি রুমু, আমাকে ঠকানোর চিন্তা তোর মাথায় যদি কোনোদিন আসেও, নিজেকে বাঁচাতে হলে এসব ছেড়ে ফেলবি। আমার মনে বিষ থাকলে যা করার আগেই করে দিতাম। ভেবেছিলাম সত্যিটা বলবো, কিন্তু তার আগেই আপনি জলঘোলা করলেন। আমাকে সন্দেহ করছেন, এমন ভাব করলেন যেন আমি থাক থেমে যাই। যেদিন আমার মন চাইবে সেদিন সত্যটা বলবো। এই যে গলা তুলে কথা বলছিস, সত্যটা এড়িয়ে যাচ্ছিস। তোর কি ধারণা উজ্জ্বল এতই সোজা? উজ্জ্বল কি এসবের জন্য কঠোর হবে না? তবে তুই ভুল। যতদিন আমি তোকে মাথায় তুলে রাখবো তোর সুখ ততদিন। যেদিন তোর কৃতকর্মের জন্য মাথা থেকে আছাড় দেব, সেদিন বুঝবি এই উজ্জ্বল কি। রুমু ঠোঁট বাঁকিয়ে হাসলো। কিছুটা এগিয়ে এসে তর্জনীর আঙুল দিয়ে ছুঁয়ে দিল উজ্জ্বলের গাল। কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, এই যে প্রতিবার রোম্যান্সের উছিলায় আমায় কোল থেকে বিছানায় ছুঁড়ে ফেলেন, এটা কি আছাড় নয়? তবু এখন আবার থ্রেট দিচ্ছেন আছাড় দিবেন? আপনার তো সাহস কম নয়। আমার সিরিয়াস কথায় তুই এসবে মুড পাল্টে দিস কেন বলতো? রুমু সরে দাঁড়ায়। এই যে উজ্জ্বল গলে যাচ্ছে, এই রূপটা দেখতে তার ভীষণ ভালো লাগে। উজ্জ্বল উঠে দাঁড়ায়, তার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। চুমু বউ, একটা প্রশ্ন করবো। হুম। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? ভালোবাসা কারে কয়? জানি না। আমিও জানি না। তুই এমন কেন? কেমন? আমাকে বড্ড চালাচ্ছিস। রুমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বলের অনাবৃত দেহে তাকিয়ে বুকে হাত রাখে। কামড়ের অংশটায় দাগ পড়ে আছে। রুমু সেই দাগে ঠোঁট ছোঁয়ায়। উজ্জ্বল সেই সুযোগটা কাজে লাগায়। রুমুর কোমরে হাত ঠেকিয়ে বুকের সাথে মেশায়। শ্বশুরবাড়ি যাবে? কেন যাব না? মানসিকভাবে প্রস্তুত? এটা ঝড়ের কবলে পড়বে কিন্তু। আপনি আছেন তো? আমি ততক্ষণ পরপর যতক্ষণ তুই আমার সহযোদ্ধা থাকবি। আমার এত যুদ্ধে তুই যদি না থাকিস, তবে আমার পরাজয় নিশ্চিত। রুমু কথা বাড়ায় না। উজ্জ্বলের বুকে মাথা গুটিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সকালের নাস্তায় তামিমের দেখা নেই। ছেলেটা অফিসে চলে গেছে। উর্মি রুমুর অপেক্ষায় ছিল এতক্ষণ। সবাইকে খাবার বেড়ে সেও বসলো। উজ্জ্বল আজ রুমুর পাশে নাস্তা খেতে বসেছে। ব্যাপারটা দেখে উর্মি বলে, তোমাদের বনিবনা হয়েছে? গ্রেট। উজ্জ্বল বিরস মুখে বলে, আমার বউটাকে তুমি চালাক বানাচ্ছ আপা। তুমি যেমন দুলাভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাও, সে এমন করছে। তোরা বেটা জাত খুব ভালো। চুপচাপ খা। আর একটা কথা শোন, আম্মা ফোন করেছে, চাচি নাকি মামলার ধমকি দিয়েছে। তো মামলা টামলা করলে আমার কি? আমি কাল যাচ্ছি এলাকায়। একা যাবো না, বউ নিয়ে যাবো। সর্বনাশ, এলাকায় তবে আগুন জ্বলবে। ব্যবস্থা করে যাব। এর জন্যই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। হাতের কাজ শেষ করতে হবে। খেয়ে দিয়ে আমি বের হব। সে কি, আমি তো ভাবলাম শপিং করতে যাব। বিয়ের পর রুমুকে কিছু দেওয়া হয়নি, তোর ভাইয়া বললো তোদের নিয়ে যেতে। শপিং মানে ঘরের বাইরে যেতে হবে? না না, রুমুকে বের করবে না, রিস্ক আছে। কিসের রিস্ক? ওর ভাই এখানে আসবে কোথা থেকে? আসতেও পারে। রাশাদকে চেনো না, সে বড্ড শেয়ানা লোক, বুঝলে? তুইও চল আমাদের সাথে। আমি যেতে পারবো না, কাজ আছে। ঠিক আছে, তাহলে আমরা একাই যাই। না না, একা যাবে না। রাশাদের সাথে যদি দেখা হয়েছে তখন কি করবে? ভালোর জন্য বলছে, বের হইও না। কিছুই হবে না, তুই ফাও নিয়ে চিন্তা করিস না তো। উজ্জ্বল অনেকবার বারণ করলো, কিন্তু উর্মি কথা শুনল না। উজ্জ্বল নিজ কাজে বেরিয়ে গেল। অপরদিকে রুমু এবং উর্মি দুজনে বেরিয়ে গেল শপিং এর উদ্দেশ্যে। রুমুর জন্য কিছু গোল্ডের জুয়েলারি কিনে শাড়ি কেনার উদ্দেশ্যে অন্য আর একটি দোকানে যায়। দুজনে কেনাকাটায় এতটাই মগ্ন ছিল, রাশেদের ভয়ে সতর্ক থাকার কথা ভুলেও গেল। দ্বিপ্রহরের রাস্তায় একপাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে উর্মি মেয়েটা। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। উজ্জ্বল দ্রুত বাইক রেখে উর্মির কাছে আসলো। কি রে আপা, রামা কোথায়? আমরা রাস্তা পার করব বলে সামনে এগিয়ে যাচ্ছিলাম, রুমু আমার পেছনেই ছিল। হঠাৎ মেয়েটা গায়েব। আধা ঘন্টা যাবৎ খুঁজে যাচ্ছি, ওকে কোথাও পাচ্ছি না। উজ্জ্বল। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। ভয়ে শরীরটা তারও কাঁপছে। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো সিসি ক্যামেরা আছে কিনা, কিন্তু নেই। তুমি ফোন দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু রুমুর ফোন বন্ধ। আমি বলেছিলাম বের হইও না, সব কাজে বাড়াবাড়ি। আমি বুঝতে পারছি না রুমনকে কোথায় পাবো। জানি না, মাথায় কাজ করছে না। কি করবো আমি?
রুমুকে খোঁজার উদ্দেশ্যে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার সময় উজ্জ্বল পুনরায় দীপুকে ফোন করলো। রাশেদের বাড়ির আশেপাশে উজ্জ্বল আগে থেকেই লোক রেখেছিল, অথচ আশ্চর্যের বিষয় কেউ রুমুকে দেখেনি। এমনকি কাজের মহিলা রহিমাও জানায় রুমুদের বাড়ির পরিস্থিতি স্বাভাবিক, আগের মতো। তাহলে রুমু কোথায় গেল? চায়ের কাপে চুমুক বসিয়ে এপাশ ওপাশ চোখের পলক ঘোরালো রুমু। হাতে থাকা টোস্ট বিস্কুটে কামড় বসিয়ে কয়েকবার চায়ে চুমুক দিল। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। সোডিয়ামের আলোয় আলোকিত দোকানটা। টং দোকানে টানা 3 ঘন্টা যাবৎ বসে আছে সে। দোকানিও বেশ ভালো। রুমুর বিপদ শুনে আস্থা দিয়ে বসতে বলেছেন। মেয়েটা বসলো। উজ্জ্বলের নাম্বার সহ অন্য কারো নাম্বার তার মুখস্থ নেই। বাবার নাম্বার মুখস্থ পারলেও এখন বাবাকে ফোন দেওয়া যাবে না। বুদ্ধি করে দোকানের ফেসবুক আইডি থেকে উজ্জ্বলের আইডিতে মেসেজ পাঠালো। মেসেঞ্জারে বেশ কয়েকবার ফোন করলো, অথচ উজ্জ্বল অফলাইনে। ছেলেটা নিশ্চয়ই রুমুকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। উজ্জ্বলকে লাইনে না পেয়ে উর্মির আইডি খুঁজে মেসেজ করলো, ফোন করলো, অথচ উর্মিও আজ অফলাইনে। এরা নিশ্চয়ই সবাই চিন্তায় আছে এবং তাকে খুঁজছে। শেষে কোনো উপায় না পেয়ে উজ্জ্বলের বন্ধু সিয়ামকে মেসেজ করলো। ভাগ্যক্রমে সিয়াম তার মেসেজ দেখে এবং উজ্জ্বলের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। উজ্জ্বল দোকানির সাথে কথা বলে সঠিক ঠিকানা নেয় এবং জানায় উজ্জ্বল আসছে। অনেকটা সময় পেরিয়ে গেল, অথচ উজ্জ্বলের আসার নাম নেই। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা যথাস্থানে রাখলো রুমু। আর কিছু খাইবা মা? একগাল হাসলেন দোকানি। রুমু তার হাসির বিপরীতে মাথা নাড়িয়ে জানালো। বাইকের শব্দে মাথা ঘুরালো রুমু। ওই তো উজ্জ্বল এসেছে। ছেলেটা জলদি বাইক দাঁড় করিয়ে রুমুর কাছে আসে। এখানে কি করছিস? বলবো আগে বাড়ি নিয়ে চলুন। উজ্জ্বল কথা বাড়ায় না। দোকানিকে ধন্যবাদ জানিয়ে রুমুকে নিয়ে নিজ গন্তব্যে ছুটতে থাকে। উজ্জ্বলের গা ঘেঁষে বসেছে রুমু। ছেলেটার গায়ের ঘামের গন্ধ তার নাকে লাগছে। উজ্জ্বল গোসল করেননি? মতো করে সময় দিস নে। তুই আবার আসলে গোসলের খবর নিয়ে। যা দুষ্টু। উজ্জ্বল জানেন, পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, ব্যথা করছে। ব্যথা পেলে কি করে? আজ তো সেই দৌড় দিয়েছিলাম। সত্যি করে বলতো, তুই এখানে এলে কি করে? আমি আর উর্মি আপা রাস্তা পার হব। উর্মি আপা রাস্তার মাঝামাঝিতে আমিও পেছন পেছন আসছিলাম। এমন সময় দেখলাম আমার পাশেই রাশেদ ভাইয়ার বন্ধু কিরণ রিকশায়। আমার মুখে মাস্ক ছিল, তবুও উনি আমাকে বোধহয় চিনে ফেলেছে। আমার দিকে অবাক হয়ে তাকাতে আমি ভীষণ ঘাবড়ে যাই। ডানে বামে না তাকিয়ে রাস্তা পার না হয়ে উল্টো দিকে হাঁটতে থাকি। কিরণ ভাই আমাকে রুমু বলে ডেকে ওঠে। ব্যাস, তারপর দিলাম এক দৌড়। উনিও আমার পেছনে পেছনে আসেন। তারপর দিশা হারিয়ে ফেললাম। জানেন, অনেক খুঁজেছি, কোনো রাস্তা দিয়ে এলাম কিংবা বাড়ির রাস্তা কোনটা আমি মেলাতেই পারিনি। গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতে দোকানি আঙ্কেলদের কাছে সাহায্য চাই। আর আমি তোর ভাইকে সন্ধ্যা তালিকা রেখে দুনিয়ার সব গালি একদিনেই দিয়ে দিলাম। বিশ্বাস কর, কলেজে হাতে চলে এসেছিল। ও এত ভয় পাচ্ছিলেন? সকালেই তো কে জানি বলল আমাকে সন্দেহ করে। তোর কর্মকাণ্ডে সন্দেহ না করে থাকা যায়? রাশেদের সাথে তোর যোগাযোগ হচ্ছে, এটা আমি মানতে পারছি না। যোগাযোগ হতেই পারে, কিন্তু আমার কাছে আড়াল করছিস কেন? আড়াল তো করছি না। সত্যটা বললে ক্ষতি কি? আমি সবটা আপনাকে বলতে চাই, কিন্তু মুড খারাপ করে দিয়েছেন। যেদিন মনে হবে বলা যায় সেদিন বলবো। উজ্জ্বল কথা বাড়ায় না। ক্লান্ত শরীরে ভর করেছে ঘুম। তার মাঝে রুমু যেভাবে পিঠে লেপ্টে আছে, শরীরটা তাকে অন্য বার্তা দিচ্ছে। বাসায় ফিরে সবার বকুনি খেয়ে রুমু খেয়ে দিয়ে কড়া একটা ঘুম দিয়েছে। উজ্জ্বল তার কাজ শেষ করে বাসায় ফিরল রাত 12টায়। রুমু তখন গভীর ঘুমে। মেয়েটাকে বিরক্ত না করে উজ্জ্বল দ্রুত গোসল শেষ করলো। আগামীকাল ভাগ্যে কি আছে ভাবতেই তার কলিজা কাঁপছে। কাল রুমুকে নিয়ে বাড়ি যাবে। যে ছেলের নিজের ভরণ পোষণের খরচ নিজে চালানোর মুরত নেই, সেই ছেলে কিনা আর একটা মেয়েকে বিয়ে করেছে, আর একটা মেয়ের দায়িত্ব নিয়েছে। এই সমাজ এইসব তো মানবে না। এতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। ভেজা তোয়ালে বারান্দায় রেখে রুমে ফিরল উজ্জ্বল। এলোমেলো ভঙ্গিমায় রুমু ঘুমিয়ে আছে। মেয়েটার মাথা এক দেশে, পা আর এক দেশে। টি শার্টের কোনা তুলে পেটের এক পাশ দৃশ্যমান। উজ্জ্বল শটান হয়ে শুয়ে পড়ল। রুমুকে আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলে, রুমু, এই রুমু, ওঠ, আমি গোসল করেছি। আরে কলিজা, ওঠ না। কি হু হু করছিস? ওঠ না।
উজ্জ্বলের ডাকাডাকিতে রুমু চোখ মেলে তাকায়। উজ্জ্বল তার ভেজা শরীর নিয়ে তার সাথে কেমন চিপকে আছে। ঘুম ঘুম চোখে রুমুর মাঝে বিরক্তিরা হানা দেয়। উফ উজ্জ্বল ভাই, বিরক্ত করবেন না, সরুন তো। আরে কে ভাই? আমি তোর বর, হাজব্যান্ড, স্বামী, পতি। এ চুমু, ওঠ না। কত রাত কেটে গেল দৌড়তে। উফ, ঘুমাতে দিন। অসময়ে জ্বালানো আপনার সবচেয়ে বড় বাজে স্বভাব। উজ্জ্বল বাধা মানে না, রুমুকে ঠেলে আরো কাছে নিয়ে আসে। ঘুমন্ত মুখখানি কুচকে উজ্জ্বলকে বকতে থাকে, অথচ উজ্জ্বল কি বাধা মানে? অনেক দিন পর বউটাকে কাছে পেয়েছে, তার ধৈর্য শক্তি ধীরে ধীরে কর্পূরের উড়ে যাচ্ছে। উজ্জ্বলের এলোপাথারি চুমুতে রুমুর আর ঘুম হলো না। পিট পিট চাহনিতে উজ্জ্বলকে বলে, আমার ঘুমটা। চুপ, বিরক্ত করো না। উজ্জ্বলের বাড়াবাড়িতে রুমুর ঘুম উড়ে যায়। মেয়েটা কাঁদো কাঁদো সুরে বলে, এই জন্য এতদিন ইচ্ছা করে ঝগড়া করে দূরে দূরে ছিলাম, কারণ আপনি আমাকে ঘুমাতে দেন না। এতদিন অন্তত শান্তির ঘুম দিয়েছিলাম, আজ আবার। উজ্জ্বল মুখ তুলে তাকালো, তার কানে যেন অবিশ্বাস্য কোনো বাক্য প্রবেশ করেছে। রুমুকে ছেড়ে উঠে বসলো সে। তার মনে আমাকে বোকা বানালে? আমি কি করব? আপনি জানেন না আমি ঘুম পাগল। তুই জানিস না আমি তোর জন্য পাগল? উজ্জ্বল, আজ থেকে তোর ঘুম হারাম করার দায়িত্ব আমার। গত কয়েকদিনে তোর চালাকি শোধ আসলে ফেরত দেব। রুমু চোখ ছোট করে তাকায়। উজ্জ্বলের পক্ষে নিজেকে অনুভব করতে চুপসে যায়। কাল যাবো তো শ্বশুর বাড়ি, দ্বিতীয় বাসের ব্যবস্থা করবো চুমু বউ। রোমান্টিক মুহূর্তে এসব ছাত্রলে কথা তুলিস কেন? আমার ভাই আপনার বাসুরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিবে। রুমু সুযোগ খুঁজে উঠে যেতে চায়, কিন্তু উজ্জ্বল তার চালাকি বুঝতে পেরে দেহের সাহায্যে চেপে ধরে। উজ্জ্বলের বলিয়ান দেহে রুমু পারে না। আমার সাথে থাকবি না? চালাকি করছিস? উজ্জ্বল হাসে। নিগুড় নিস্তব্ধ সময়টাতে উজ্জ্বলের বুকের কামড়ের দাগটাতে রুমুর চোখ লাগে। মেয়েটা সেই দাগে আঙুলের সাহায্যে ছুঁতে চোখ ভিজে আসে। নিজের জেদের কাছে হেরে কতটা কষ্ট দিল এই মানুষটাকে। বৃদ্ধা আঙুলের সাহায্যে উজ্জ্বল রুমুর চোখ মুছে। রুমু ভেবেছিল উজ্জ্বল তাকে মায়া দেখাচ্ছে, অথচ কন্ট্রোললেস উজ্জ্বল পাল্টা আক্রমণ দেখিয়ে দাঁতের সাহায্যে পিষে দেয় রুমুর ঘাড় গলা। এসব তো নতুন নয়। দাঁতে দাঁত চেপে উজ্জ্বলের এসব পাগলামো সহ্য করছে মেয়েটা। সময়টা সকাল 6টা। বিয়ে লাল শাড়ি পরে উজ্জ্বলকে সময়টা সকাল 6টা। বিয়ের লাল শাড়ি পরে উজ্জ্বলের বাইক চেপে বসেছে রুমু। উর্মি, তামিম তারা সিএনজি করে আসছে। শাড়ি পরে উজ্জ্বলের বাইকে ওঠা রুমুর এই প্রথম না। গায়ে হলুদের রাতেও পালিয়েছিল উজ্জ্বলের বাইকে বসে। মন মস্তিষ্কে চিন্তাদের ছুটি জানিয়ে উজ্জ্বলের পেট জড়িয়ে বসেছে সে। বাতাসের দাপটে উঠছে তার চুল। নববধূর এতটা হই হুল্লোড় দেখলে নিশ্চয়ই যে কেউ অবাক হবে। লাল চুড়িগুলো মেয়েটার হাতে কি সুন্দর মানিয়েছে। গলায় সরু স্বর্ণের চিকন চেনটা গলাটাতে আরও আকর্ষণীয় করে তুলেছে। উজ্জ্বল তার বউয়ের শতরূপে ঢোকিলে সাত সকালের শীতল পরিবেশে রুমুর কেমন ঘুম ঘুম পাচ্ছে। সারাটা রাত উজ্জ্বল তাকে ঘুমাতে দেয়নি। এই ছেলেটার এত তেজময় ভাব দেখলে রুমুর ভয় লাগে। আর কারো ভাগ্যে পড়ার ছিল না, তার ভাগ্যেই কেন পড়তে গেল? পেটে আবদ্ধ থাকা রুমুর হাতটা উজ্জ্বল আঁকড়ে ধরে, হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলে, চুমু বউ, চা চলবে? হুম। উজ্জ্বল রাস্তার ধারে বাইক থামায়। একটা টং দোকানে 2 কাপ চায়ের কথা বলে এগিয়ে আসলো বাইকের সামনে। রুমু তখন হাত তুলে হাই দিচ্ছিল। হাত তোলার দরুনে শাড়ি সরে রুমুর পেটটা দৃশ্যমান হয়। উজ্জ্বল সুযোগ বুঝে রুমুর পেটে চিমটি কেটে বলে, বড্ড অসময় বউ, এখন তোমার হটনেস না ছাড়ালে বেশি খুশি হবো। বাড়িতে বউ এসেছে, নতুন বউ, সবারই নিশ্চয়ই হই হুল্লোড়ে মেতে থাকার কথা। বউকে বরণ করার কথা, নতুন বউকে নিয়ে আহ্লাদে আটখানা হওয়ার কথা, কিন্তু সেসব কিছুই হয়নি। সাত সকালে সৈয়দ বাড়িতে রুমুর আগমন ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কেউ খুশি নয়, সবার মুখটা ভার হয়ে আছে। রুমুর বুকটা ভার হয়ে যায়, কলিজা মুচড়ে ওঠে। মেয়েটা কাঁদতে পারে না। উর্মি তার হাতটা চেপে দাঁড়িয়ে আছে শক্ত করে। বসার ঘরে নিগুড় নিস্তব্ধ পরিবেশ। থেকে থেকে নার্গিসের কান্নার শব্দে ভারী হচ্ছে পরিবেশ। উজ্জ্বল বুঝে পায় না বাবা মায়ের এতটা রিয়েক্ট করার কি আছে। সে একটা বিয়ে করেছে, মার্ডার তো করে আসেনি। উর্মি, তামিম দুজনেই নীরব। তারা জানতো রুমুর আগমন সবার মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। উজ্জ্বলের মাথা গরম হয়। মায়ের 2 হাত ছেড়ে বলে, আম্মা, তাকাও আমার দিকে, তাকাও। তুই ছাড় আমাকে। তোর মতো আমার মতো কি? তুই তোর কবর খুঁড়লি রে বাপ।
আমার একমাত্র ছেলে, আমার কলিজার ধন বিপদের মুখে। কবর করেছে মানে কি? আমি কি করেছি? তুই রাশিদের চিনিস না, অবুঝের মতো কথা বলিস না। আমি অবুঝ? তোমরা অবুঝের মতো কাজ করছো। আমি এত কিছু জানি না, আমি শুধু আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, আর কোনো ঝগড়া বিবাদ চাই না। উর্মি এগিয়ে এসে নার্গিসকে জড়িয়ে ধরে বলে, আম্মা শুধু শুধু এইসব চিন্তা কেন করছো? কেমন চিন্তা করছি? তুইও ভুলে গেলি তোর চাচি তোর সাথে কি কি করেছে? ওই মহিলার মনে কতটা বিষ থাকলে তোর একের পর এক বিয়ে ভেঙে দিয়েছে, এলাকায় তোর নামে বদনাম রটিয়েছে। আম্মা আমি ভুলিনি, কিন্তু এইসব ভেবে আমাদের কাজ নেই। আমাদের ঘরের বউ যদি ঠিক থাকে তবেই হবে। নার্গিস উঠে দাঁড়ালো। অতি দ্রুত এগিয়ে এসে ধরলেন রুমুর হাত। মা, তুই কথা দে, আমার ছেলেকে বিপদে ফেলবি না। রুমু ঘাবড়ে যায়। তার নিজেকে মনে হচ্ছে কাঠগড়ায় থাকা আসামি। রুমু একবার তাকায় উজ্জ্বলের পানে, আর একবার তাকায় উর্মির পানে। মেয়েটা ঘাবড়ে গিয়ে মাথা নাড়ে। নার্গিস চোখের জল মুছে দৃঢ় হয়ে দাঁড়ান। রুমু, তোর বয়স কম, নিশ্চয়ই আবেগে পড়ে উজ্জ্বলের কাছে এসেছিস। রুমু মাথা নাড়ে। আবেগে আসবো কেন? উজ্জ্বল ভাই তো আমাকে এটা ওটা লোভ দেখায়নি যে আমি আবেগে আসবো। এবার তুই নিজেই বল, সজ্ঞানে বাড়ি ছেড়েছিস? হ্যাঁ, সজ্ঞানে বাড়ি ছেড়েছি। আমার ছেলে কি তোকে জোরাজুরি করে বিয়ে করেছে? একদমই না, আমি নিজেই বিয়ের প্রস্তাব রেখেছি। তোর মা ভাই যদি কেস মামলা করে, আমার ছেলে জীবন নষ্ট করে, এসবের জন্য তুই দায়ী থাকবি। আমি আগেই বলে দিলাম, এখন যা যা বলছিস ভবিষ্যতে এইসব কথা ভুলবি না। রুমু চুপ হয়ে যায়। মনে মনে মেয়েটা ভাবে, নতুন বউ বেশে লাল শাড়ি না পরে একটা কালো শাড়ি পরা উচিত ছিল। তার আজ শোক দিবস। যে ভাবে সবাই যেটা করছে সে তো আসামি। তামিম উজ্জ্বলকে চুপ থাকতে বলে। সৈয়দ শামসুল এতক্ষণে মুখ খুললেন। তিনি তার গম্ভীর্য বজায় রেখে বলেন, এই বিয়ে আমরা মানব না, না মানাই নেওয়াই নিশ্চিত। তোদের কিছু যায় আসে না। তোরা নিজের যুক্তিতে বিয়ে করেছিস, বিয়ে করে ক্ষান্ত হলি না, লুকিয়ে এতটা দিন ছিলি। তোরা যে ভালো মানে করেছিস তাই করেছিস, আমার আর কিছু বলার নেই। তবে উজ্জ্বল, তুই আমার ছেলে, তোর বড় পোষণের জন্য তুই আমার উপর নির্ভর। যেখানে তুই নিজেকে নিজে সামলাতে পারিস না, সেখানে তুই আর একটা মেয়ের দায়িত্ব নিয়ে নিলি, আমাদের একটাবার জানালিও না। যেহেতু তুই তোর যুক্তির কাছে সঠিক, এবার আমি আমার যুক্তির কাছে সঠিক। তোর কিংবা তোর বইয়ের বড় পোষণ দায়িত্ব আমি নিতে পারবো না। আজ থেকে তুই তোর রাস্তা ধর। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। ছেলেটার মাথায় আচমকা যেন আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তে মনে হলো পায়ের নিচের মাটিটাও নড়ে গেছে। মা বাবার এমন সিদ্ধান্তে উর্মি প্রতিবাদ করলো। আব্বা এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল আপনার একমাত্র ছেলে, টাকা পয়সা আপনার অভাব আছে। এত এত উপার্জন করেও ছেলে আর ছেলের বউয়ের প্রতি অবিচার কেন করছেন? আমি ওদের বিয়ে করতে বলছি নাকি? আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। আমি আমার সিদ্ধান্ত অটল। উজ্জ্বলের বইয়ের ভরণপোষণ তার নিজেকে নিতে হবে। তবে একটা সাহায্য করছি, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছি না। এই বাড়িতেই তারা থাকবে, তবে হাঁড়ি আলাদা হবে। আব্বা এসব ঠিক না। ওরা কি না খেয়ে থাকবে? উজ্জ্বলের ইনকাম আছে যে আলাদা সব কিছুর ব্যবস্থা করবে? আমার তো মনে হচ্ছে আপনি সংসার ভাগ করছেন। উর্মি, আমার উপর কথা বলবে না। তোর যদি এত মায়া মহব্বত থাকে ওদের নিয়ে, এখানে দূর হ। এতদিন যখন ওরা আমার কাছে ছিল এখনই থাকবে। তোমাদের কতবার ফোনে বোঝাবো? বিয়েটা মেনে নাও। আর এখন উজ্জ্বল চল, তোরা আমার সাথে যাবি। উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্ধশ্বাস ছেড়ে বলে, আপা, আমি কোথাও যাব না। আব্বা বলেছিল পড়াশোনা ছেড়ে ব্যবসায় বসতে। ঠিক আছে, আজ থেকে আমি ব্যবসায় বসবো। তখন নিশ্চয়ই আমাকে আকেন্য মনে হবে না। সৈয়দ শামসুল তাচ্ছিল্য হাসলেন। হাসতে হাসতে পুনরায় বসলেন সোফায়। আমার ব্যবসায় বসে এত পাওয়ার তোমাকে দেখাতে হবে না। বুকে দম থাকলে নিজে করে দেখাও। এবার কি করবে তুমি সেটা নিজেই ভাবো। একের পর এক ধাক্কা হজম হলো না উজ্জ্বলের। প্রচন্ড চিন্তায় যখন তার ভেঙে পড়ার কথা, অথচ উজ্জ্বল কঠিন পরিস্থিতিতেও হেসে ফেলল। গলা ছেড়ে কেসে বলে, আব্বা, রুমু এখন অতিথি। আপনার ভাইয়ের মেয়ে তাকে কি আপনার ভাইয়ের মেয়ে কি তাকে অযত্ন রাখলে চলে? আপনার ভাইয়ের কাছে আমি কিন্তু বিচার দিব। উজ্জ্বলের এমন আচরণে সবাই ভরকে যায়। উজ্জ্বল যেন এতে আরো বেশি আনন্দ পায়। আব্বা, অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন সেটা আপনার দায়িত্ব। অন্তত 3 দিন অতিথিকে আদর যত্ন করুন। এরপর অতিথির ব্যবস্থা আমি করে নেব।
তাছাড়া দুলাভাই এসেছে, ভালো মন্দ রান্নার ব্যবস্থা করুন। আপনাদের সব বক্তৃতা শেষ, এবার আমি যাই। উজ্জ্বল নিজের রুমে চলে গেল আর পেছনে ফেলে গেল 5 জোড়া হতভাগ চোখ। বিছানায় শটান হয়ে শুয়ে আছে উজ্জ্বল, মাথাটা কেমন ঝিম ধরে গেছে। পারিপার্শ্বিক চিন্তা এখন তার মাথায় নেই। আব্বা নিশ্চয়ই রাগের দৌড়ে এসব বলছে, একদিন না একদিন ঠিকই মন গলে যাবে। তবে রাশেদ এখন যে যুদ্ধটা করবে তার বিরুদ্ধে মোকাবেলা করতে হলে অবশ্যই পারিবারিক সাহায্য দরকার। অথচ উজ্জ্বলের ভাগ্যটাই হয়তো খারাপ। সবাই মুখ ফিরিয়ে নিল। রুমের পর্দা সরিয়ে রুমুর আগমন ঘটে। রুমুকে দেখেই ছেলেটা বিস্তার হাসে।